রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক রসায়নবিদ্যা, নলতা আউসেনিয়া মিশর রেসিডেন্সিয়াল কলেজ, আলিগড় সাতক্ষীরা। আজকে যে আলোচনার বিষয় রিঅ্যাকশন মেকানিজম অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস। অর্থাৎ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে বিশিষ্ট জৈব যৌগের আলোচনায় আমরা আছি। সেই জৈব যৌগের আলোচনার আজকের অংশ হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম কৌশল, বিক্রিয়া কৌশল, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ ইলেকট্রোফাইল যে বিক্রিয়াগুলো থাকে তারা কীভাবে প্রতিস্থাপন বিক্রিয়া দেখায় অ্যারোমেটিক কম্পাউন্ডস, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে। তো আমাদের ইলেকট্রোফিলিক আমরা আগেই বলেছি, আগের অনেক ক্লাসে আমরা ইলেকট্রোফিলিক নিয়ে আলোচনা করেছি। ইলেকট্রোফিলিক তারাই যারা ইলেকট্রনকে আকর্ষণ করে। তো এখন আমরা যেটা দেখব যে অ্যারোমেটিক যৌগ গঠনটা কীভাবে হলো সেটা দেখবো, যেমন প্রকুল গঠন। অ্যারোমেটিক যৌগে সাধারণত অ্যারোমেটিক যৌগ হতে গেলে আমরা বেনজিনকে আদর্শ অ্যারোমেটিক যৌগ হিসেবে কল্পনা করি। C6C5 হতে পারে যারা হার্টেল নিয়ম মেনে চলে, যারা চ্যাপ্টা সমতলীয়, যার সেখানে আমরা অ্যারোমেটিক বেনজিনের গঠনটা দেখি। বেনজিনটাকে যদি আমরা এটা 1 নম্বর কার্বন ধরি, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তো 1 আর 2 এর ভিতরে একটা পাই বন্ধন, 4 আর 5 এর ভিতরে একটা পাই বন্ধন, 2, 3 এর ভিতরে একটা পাই বন্ধন যদি দিই হতে পারে। আবার এমন হতে পারে যদি আমরা 1, 2, 3, 4, 5, 6 যদি এরকম করি যে 1, 2 এর ভিতরে পাই বন্ধন থাকবে, 3, 4 এর ভিতরে থাকবে, 5, 6 এর ভিতরে থাকবে, সেটাও সম্ভব। তো ফাইনালি যেটা আমরা লিখি এই কারণে সম্ভবের কারণে আমরা ফাইনালি যেটা করি সেটা হচ্ছে ভিতরের যে পাই ইলেকট্রন আছে 6টি, মানে 3টি বন্ধনে 6টি ইলেকট্রন থাকে, আমরা মাঝখানে গোল দিয়ে বসি। এর দ্বারা বোঝা যায় যে ওই পাই বন্ধনে যে ইলেকট্রনগুলো আছে অর্থাৎ পাই ইলেকট্রনগুলো গতিশীল বা সঞ্চরণশীল। এরা কোনো একটা কার্বনের, এখানে একটা বেঞ্জিনে 6টা কার্বন আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন আছে, কোনো একক কার্বনের অন্তর্ভুক্ত নয়। এরা সমস্ত কার্বনের ভিতরে কি হচ্ছে গতিশীল, চলমান। এই গতিশীল এবং চলমান বোঝানোর জন্য মূলত আমরা বেঞ্জিনের ভিতরে এই গোল চিহ্নটা দিয়ে থাকি। এখন আমরা গতকাল একটুখানি দেখিয়েছিলাম যে বেঞ্জিন চক্রকে আমরা বেঞ্জিন চক্রের সঙ্গে প্রতিটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যদি একটি মিথাইল গ্রুপ বসে, সাপোজ এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা প্রতিস্থাপিত CH3 আসে, তাহলে আমরা জানি এই যৌগের নাম টলুইন। তো এই যে টলুইন তৈরি হলো, টলুইনের এটাকে আমরা বলি নিউক্লিয়াস, এর যে নিউক্লিয়াস এটা বলি পার্শ্বশিখা। সাধারণত বেঞ্জিন চক্রে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা নিউক্লিয়াসে হয়, পার্শ্বশিখালেও হয়। অবস্থাভেদে পার্শ্বশিখালেও কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে। সাধারণত যেটা বেশি হয় সেটা হচ্ছে বেঞ্জিন নিউক্লিয়াসে এই প্রতিস্থাপনটা হয়ে থাকে। এখন এই বেঞ্জিন নিউক্লিয়াসে প্রতিস্থাপন হওয়ার মানে হচ্ছে যে এখানে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এই যে কার্বনগুলোতে অবশ্যই কি আছে একটা করে হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনটা মানে হাইড্রোজেনের জায়গাটায় সাধারণত কোনো ইলেকট্রোফিলিক বিকারক এসে যুক্ত হবে, বসবে। এটা হচ্ছে তাহলে হাইড্রোজেনকে সরাই ইলেকট্রোফিলিক যে জায়গাটা ছিল সেখানে হাইড্রোজেনটা চলে যাবে এবং হাইড্রোজেনের জায়গাটায় ইলেকট্রোফিলিক আসবে। এটাই মূলত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন বিক্রিয়া দেখে থাকি, যেমন নাইট্রেশন দেখি, হ্যালোজেনেশন দেখি, সালফোনেশন দেখি। নাইট্রেশন বলতে আমরা নাইট্রোমূলক প্রতিস্থাপন বলতে পারি, হ্যালোজেনেশন বলতে আমরা হ্যালাইড মূলক অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো দেখি। এরপরে দেখি যে আমরা সালফোনেশন, সালফোনিক অ্যাসিড মূলক যেটা SO3H, এটা প্রতিস্থাপক হিসেবে দেখি। এর ছাড়া আমরা দেখি যে ফিল্ডক্রাফট অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন, অর্থাৎ অ্যালকাইল মূলক CH3 মূলক, অ্যাসাইলেশন এবং অ্যাসাইল মূলক CH3CO মূলক, এগুলো প্রতিস্থাপন বিক্রিয়া আমরা সাধারণত দেখি। আমরা বেসিক্যালি আজকে এটা নিয়ে
আলোচনা করব। তো এই যে পার্শ্ব শিকল, এই পার্শ্ব শিকলের সাপেক্ষে আবার বেঞ্জিনের যে কার্বনগুলো আছে ওই কার্বনগুলোকে আমরা আবার 3 ভাগে ভাগ করে থাকি, অর্থ, মেটা, প্যারা। তো পার্শ্ব শিকল যেখানে থাকবে, যে কার্বনে থাকবে তার পাশের দুইটা কার্বন মেনলি অর্থ। যদি পার্শ্ব শিকলে 1 নম্বর কার্বনে থাকে তাহলে 2 এবং 6 এইটাকে, এই অবস্থানটাকে আমরা বলি অর্থ। 5 এবং 3 যে বিজোড় সংখ্যা থাকে এটা আমরা বলি মেটা, এবং 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্যারা। তাহলে এটা কিন্তু পার্শ্ব শিকলের সাপেক্ষে। আমরা যদি পার্শ্ব শিকলটা যদি এখানে না দিয়ে সাপোজ এই 2 নম্বরে থাকতো তাহলে তখন অর্থ হতো এটা 3 নম্বর, এটা হতো, আর 4 এবং 6 হতো মেটা, আর এটা হতো। কিন্তু তখন কিন্তু 2 নম্বর থাকবে না, তখন এটা 1 নম্বর কারণেই হবে। তখন আমরা এটাকে 1 ধরব। তখন এখানে যখন আমরা 1 নম্বর অর্থ না, এই যেটা পার্শ্ব শিকল থাকে সাধারণত ওই কারণটাকে আমরা সাধারণত 1 নম্বর ধরে হিসাব করি। এই কারণে অর্থ বলতে আমরা 2, 6 অবস্থানকে বুঝি, মেটা বলতে 3, 5 অবস্থানকে বুঝি, আর প্যারা বলতে 4 অবস্থানকে বুঝি। তো সেই পার্শ্ব শিকল যে কোনো জায়গায় থাক সেটাকে আমরা 1 ধরে এভাবে আমরা সাধারণত নাম্বারিং করে থাকি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাপোজ নাইট্রেশন বিক্রিয়া, অর্থাৎ নাইট্রোমূলক প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হয় সেটা হলো। নাইট্রেশন হতে গেলে আমাদের আগে বলেছি যে ইলেকট্রোফিলিক, অর্থাৎ একটা ইলেকট্রোফিলিক একটি বিকারক আমাকে আগে তৈরি করতে হবে, এবং ইলেকট্রোফিলিক বিকারকটাই কিন্তু যে প্রতিস্থাপন বিক্রিয়া থাকে। এই জন্য এই ইলেকট্রোফিলিক বিকারকটা তৈরি করতে পারার জন্য আমরা জানি যে ইলেকট্রোফিলিক বিকারকের চরিত্র কেমন হতে পারে, পজিটিভ হতে পারে, অথবা এমন একটি নিউট্রাল কম্পাউন্ডস হতে পারে যার ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন কম আছে। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক তৈরি করব। আমরা করতে যাচ্ছি কি, বেঞ্জিন চক্রে নাইট্রেশন অর্থাৎ নাইট্রোমূলক অর্থাৎ একটি ইলেকট্রোফিলিক বিকারক দেখতে যাচ্ছি, বসাতে যাচ্ছি। তো এই যে নাইট্রোমূলকটা আমাকে তৈরি করে নিতে হবে, আর নাইট্রোমূলক হচ্ছে একটি ইলেকট্রোফিলিক বিকারক। এইটা তৈরি করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কনসেন্ট্রেট H2SO4 এবং HNO3 নাইট্রিক অ্যাসিড ব্যাপারটা। এই দুটো যোগের ফলে কি হয়, এখানে নাইট্রোমূলক অলরেডি তৈরি হয়ে যায়। এই যে পজিটিভ, এই পজিটিভ দেওয়ার অর্থ হচ্ছে এইটা হচ্ছে ইলেকট্রোফিলিক, এবং এটি মূলত বেঞ্জিন চক্রে যে নিউক্লিয়াস যেটা বললাম, নিউক্লিয়াসে একটি হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। তো এখন তাহলে নাইট্রোমূলক তৈরি হলো, আর কি হতে পারে, যেহেতু প্রোটন ত্যাগ করেছে তাহলে এখানে হতে পারে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হতে পারে প্লাস HSO4, এইটা সাধারণত হতে পারে। আমরা কিন্তু এখানে দুইটা হচ্ছে ইলেকট্রোফিলিক তৈরি হয়ে গেল, একটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, একটা হচ্ছে নাইট্রোজেন। কিন্তু আমরা নাইট্রেশন যেটা করছি, নাইট্রোমূলক প্রতিস্থাপনটা দেখা। তাহলে আমাদের প্রথম ধাপ যেটা নাইট্রোমূলক প্রতিস্থাপন খুব ইজি। এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, একটা বুঝলে অন্যগুলো অটোভাবেই ধাপে ধাপে করা যায়। তাহলে আমাদের প্রথম যে ধাপ, 1 নম্বর ধাপ, প্রথম ধাপে আমরা যেটা করলাম যে নাইট্রোমূলক ইলেকট্রোফিলিক বিকারক আমরা তৈরি করে ফেললাম। ইলেকট্রোফিলিক এখন বিকারক, সে যেহেতু পজিটিভ চার্জ আছে, সে কি করবে, বেঞ্জিনের এখানে যে ইলেকট্রনগুলো আছে অর্থাৎ সঞ্চরণশীল ইলেকট্রনের কাছে যাবে। এই যে সঞ্চরণশীল ইলেকট্রন, এখানে হাইড্রোজেন আছে, এটা কোনায় আছে, আমরা এটা দেখাচ্ছি যে এখানে সংযোগ করার জন্য এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করাবো, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে, যেজন্য ওইটা আমরা দেব। এই যে ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন মেইন যেখানে আছে, নাইট্রোমূলকের পাশে আসার পরে সে এইখান থেকে ইলেকট্রন কিছুটা গ্রহণ করে এই হাইড্রোজেন এখানে কি করবে, একটা অস্থায়ী বন্ধন তৈরি করবে। যেমন সেটা প্লাস যদি আমরা নেই NO2 প্লাস, এ আসলো, এখান থেকে সে ইলেকট্রন গ্রহণ করলো,
এরকম একটা অস্থায়ী যৌগ তৈরি। এইখানে কিন্তু অর্ধক চার্জের মতো হলো, পজিটিভ হলো। এই কথার অর্থ হচ্ছে যে এইখানে ইলেকট্রনটুকু নেই, এই ইলেকট্রনটুকু মূলত নাইট্রো মূলক গ্রহণ করেছে। ওই ইলেকট্রনটুকু মূলত কি বলছে? নাইট্রো মূলক গ্রহণ করেছে, যার কারণে পাই ইলেকট্রনের সংখ্যা কি হয়ে যাচ্ছে, পাই পরিমাণ কি হয়ে যাচ্ছে, কমে গেল। এইটা একটা অস্থায়ী যৌগ। এই অবস্থায় এটা হচ্ছে আমরা যদি আমরা দ্বিতীয় ধাপ ধরি, দ্বিতীয় এই অবস্থা তৈরি, এই অবস্থা তখন তৈরি হলো, তখন কি হলো, এর সঙ্গে আমরা এখানে একটা নেগেটিভ কিন্তু অংশ অলরেডি আছে, যেটা আমরা কনজুগেট কি করতে পারি, বেস বলতে পারি। অর্থাৎ ওই যে নেগেটিভ বাইসালফেট আয়ন আছে, বাইসালফেট আয়ন কি করলো, এর পাশে এসে প্রোটনকে নেওয়ার জন্য এসে ব্যস্ত হয়ে গেল। আমরা জানি যে হাইড্রোজেন সবসময় ইলেকট্রন ত্যাগ করে চলে যেতে চায়, ইলেকট্রন ত্যাগ করে। ফলে কি হলো, যখন আমরা এটার পাশে আসলো, তখন হাইড্রোজেনের ইলেকট্রন রেখে যে এটা চলে যায়। ফলে কি হলো, নাইট্রোবেঞ্জিন তৈরি হলো, প্লাস তাহলে এখানে যে জিনিসটা তৃতীয় ধাপ, অর্থাৎ নাইট্রোজেন তৈরি হয়ে গেল। তো নাইট্রোজেন তৈরি হওয়ার পরে আমরা দেখলাম যে এখানে মোট 3টি ধাপে বিক্রিয়াটি সংঘটিত হলো। নাম্বার 1, নাইট্রোমূলক ইলেকট্রোফিলিক একটি বিকারক তৈরি হলো। নাম্বার 2, ওই ইলেকট্রোফিলিক এসে বেঞ্জিনের যে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের ভিতরে যে পাই ইলেকট্রনগুলো আছে যেগুলো দুর্বল বন্ধনে আবদ্ধ, সেই ইলেকট্রনের সঙ্গে গ্রহণ করে একটা অস্থায়ী যৌগ তৈরি করলো। এবং পরবর্তীতে অস্থায়ী যৌগের সঙ্গে এখানে যে একটা বাইসালফেট আয়ন আছে যে প্রোটন গ্রহণ করতে চায়, নেগেটিভ চার্জ ভূমি আছে, সে আসলো, আসার পরে প্রোটনটি গ্রহণ করে নিল। ফলশ্রুতিতে দেখা গেল যে হাইড্রোজেনটা যেখানে ছিল সেইখানে একটা নাইট্রোজেন প্রতিস্থাপিত হলো, সেই নাইট্রোজেনটি একটি মূলক হলো, অর্থাৎ একটা প্রতিস্থাপন নাইট্রোজেন তৈরি হলো। তো এইখানে দেখার বিষয় যে এখানে যে ইলেকট্রন হ্যান্ডেল দিয়ে যাওয়ার ফলে এখানে কিন্তু আর বাধ্যচন্দ্রের যে চিত্রটা সেটা নাই, আবার পরিপূর্ণ একটি বেঞ্জিন চক্র তৈরি হয়ে গেল, এখানে কোনো ইলেকট্রনের ঘাটতি আর থাকলো না। তাহলে এটা হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন যদি আমরা করি অ্যারোমেটিক যৌগকে, তাহলে তার যে মেকানিজম, তার যে কৌশল, এটা আমরা 3টা ধাপে করতে পারি একটা নাইট্রেশন। আমরা এরপরে যেটা বলছি সেটা হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়া। ফিডেলক্রাফট বিক্রিয়া দুই ধরনের, সাধারণত অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন। অ্যালকাইলেশন বলতে আমরা বুঝি অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক মিন্স বন্ড CH3 মূলক, মিথাইল মূলক, ইথাইল মূলক, এগুলো হচ্ছে অ্যালকাইল মূলক। অর্থাৎ অ্যালকাইল থেকে একটি হাইড্রোজেন অপসারণের ফলে যে মূলকটা সৃষ্টি হয়, যে মূলকটি গঠিত হয়, সেটি মূলত অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলক প্রতিস্থাপন বিকারক হিসাবে ইলেকট্রোফাইল হিসাবে কিভাবে ইলেকট্রোফিলিক হিসাবে কিভাবে প্রতিস্থাপিত হয় তার কৌশল আমরা এখন দেখব। তো আমরা জানি যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার ক্ষেত্রে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 অনাদ্র, কিন্তু অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাধারণত এখানে বিকারক হিসেবে মানে প্রভাবক হিসেবে বলি, আমরা ক্যাটালিস্ট হিসেবে বলি, উপস্থিত থাকে। তো সেই উপস্থিত থাকে, তাহলে ওই যে আগে যেমন সালফিক অ্যাসিড ছিল, ফাইনালি সালফিক অ্যাসিড আমরা ছেড়ে পেয়েছি, কিন্তু মূল যৌগটা নাইট্রিক অ্যাসিড নাইট্রিকের সঙ্গে বিক্রিয়া করার কথা ছিল, কিন্তু তার সঙ্গে আমরা সালফিক অ্যাসিড দিয়েছিলাম। তেমনি আমরা এই চক্রের আছে CH3, অর্থাৎ ক্লোরিন তৈরি করতে গেলে একটা CH3 অর্থাৎ মূলক প্রতিস্থাপন বিক্রিয়া করাবো, কিন্তু তার সাথে আমার AlCl3 যেটা হচ্ছে অনাদ্র AlCl3 অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেটা অনাদ্র। তাহলে আমার প্রথম কাজ এখানে যখন সালফিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড দিয়ে করছিলাম, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা তাহলে কি করব, অ্যালকাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইডের সাথে আমরা কি করব, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া আগে ঘটাবো, ঘটায়ে অ্যালকাইল একটা মূলক একটা ইলেকট্রোফিলিক তৈরি করে নেব। আমরা যেমন নাইট্রো মূলকটা একটা ইলেকট্রোফিলিক হিসেবে তৈরি করেছিলাম, তেমনি করব। প্রথম ধাপে যে কাজটা করব, একটা ইলেকট্রোফিলিক তৈরি করব। তার জন্য আমার যে কাজটা করতে হবে,
R1H এটা CH3 দিয়ে আমরা সরাসরি CH3 bond Cl plus AlCl যেহেতু মিথাইল মূলক কার্বনের থেকে কোনোটির ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সুতরাং ওই বন্ধন জোড় যে ইলেকট্রন ক্লোরিন পরমাণু নিজের দিকে টেনে নেবে, নিজের দিকে টেনে নেওয়ার ফলে ওই মূলকটি কার্বোক্যাটায়নে রূপান্তরিত হবে, অর্থাৎ এখানে বন্ধনের বিষম ভাঙ্গন সৃষ্টি হবে। আমরা জানি বিষম ভাঙ্গন সৃষ্টির ফলে দুই ধরনের যৌগ তৈরি হয়, একটা কার্বোক্যাটায়ন ও কার্বন আয়ন। যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে কার্বন থেকে ইলেকট্রন চলে যাবে, সুতরাং ওই কার্বনটি পজিটিভ চার্জ ধর্মী হয়ে পড়বে, অর্থাৎ একটি ইলেকট্রোফিলিক বিকারকে পরিণত হবে, রূপান্তরিত হবে। তার মানে যেটা হবে CH3 প্লাস প্লাস AlCl ও মাইনাস। এই হচ্ছে আমার ইলেকট্রোফিলিক বিকারক কোয়ালিটি তৈরি হয়ে গেল। তো আমরা ঠিক তাই যেখানে নাইট্রোজেন মূলক ছিল সেখানে আমরা যদি ইলেকট্রোফিলিক বিকারককে লিখি CH3 প্লাস, এখানে তাই হবে, এখানে CH3 হবে, ইজি। আমরা নাইট্রোজেন মূলককে শিখলাম, ঠিক নাইট্রোজেন মূলকের জায়গায় CH3 মূলক আমরা লিখছি এবং এখানে তাই হলো CH3। এখানে এবার যেহেতু সালফার ডাইঅক্সাইড আছে AlCl4 মাইনাস, তাহলে এইখান থেকে সে কি করলো, প্রোটন গ্রহণ করলো, প্রোটন গ্রহণ করার পরে এখানে সে CH3 যুক্ত হলো, আর এখানে যেটা হলো AlCl3 প্লাস HCl। তাহলে দেখা গেল এই বিক্রিয়াটাও কিন্তু কয় হবে, কিন্তু তাহলে আমরা সাধারণত যেটা দেখি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক কম্পাউন্ডসের যে মেকানিজমগুলো দেখি সাধারণত তিন ধাপে ঘটে থাকে, তিন ধাপে সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা এখানে দেখলাম যেখানে সেম নাইট্রোজেন মূলকটা যেভাবে সেখানে তিন ধাপে সেভাবে করতে পেরেছি, সেম ব্যাপার, সেম আলোচনা, সেম রিঅ্যাকশন। এখন তাহলে এটা হচ্ছে অ্যালকাইল মূলক সংযোজন গেল, এটা ফ্রেডক্রাফট অ্যালকাইলেশন বলে, যেটা অ্যালকাইল মূলক সংযোজন থাকে এই জন্য ফ্রেডক্রাফট অ্যালকাইলেশন বললো। আমরা যদি এবার আসি অ্যাসাইলেশন। অ্যাসাইলেশনটা কি? অ্যাসাইলেশনটা হচ্ছে অ্যাসাইল মূলক সংযোজন। অ্যাসাইল মূলক জিনিসটা কি? অ্যাসাইল মূলক হচ্ছে বন্ড CH3CO। এখন এটা হচ্ছে অ্যাসাইল মূলক সংযোজন বা COCH3 আমাদের বলতে COCH। এটা হচ্ছে অ্যাসাইল মূলক সংযোজন। অ্যাসাইল মূলক সংযোজন, এই অ্যাসাইল মূলক সংযোজন আমরা যদি করতে চাই তাহলে আমরা কিভাবে করব? সেম পদ্ধতিতে আমরা কিন্তু করতে পারবো। তার মানে আমাদের কার্বন যে অ্যাসাইল মূলকে যে কার্বনটি থাকে ওই কার্বনটি আমাদের কি করতে হয়? পজিটিভ চার্জ ধর্মী করতে হয়। অর্থাৎ CO মূলকের যে এই যে মূলকের পজিটিভ, এইটি মূলক আমাদের পজিটিভ চার্জ ধর্মী করতে হবে। আমরা কিভাবে হয় দেখি। এখানে যদি আমরা লিখি যে CH3 COCl, তাই এটা কি হলো? CH3 CO পজিটিভ হলো প্লাস AlCl4 মাইনাস। এই যে পজিটিভ হয়ে গেল তার মানে হচ্ছে একটি ইলেকট্রোফিলিক বিকারক অলরেডি তৈরি হয়ে গেল, একটি ইলেকট্রোফিলিক বিকারক অলরেডি তৈরি হয়ে গেল। সেম আমরা যদি ইলেকট্রোফিলিক এখানে আমরা যদি লিখি তাহলে এখানে কি হবে? এখানে COCH3 হবে, এখানে ঠিক তাই হবে, COCH3 হবে, এখানে কি হবে? এখানে ঠিক তাই হবে, COCH3, এখানে COCH3। অর্থাৎ অ্যাসাইল মূলক কিন্তু প্রতিস্থাপিত হলো সেম পদ্ধতিতে এবং তিন ভাবে বিক্রিয়াটি সম্পন্ন। তাহলে এটা হচ্ছে অ্যাসাইলেশন, ফ্রেডক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল মেকানিজম। আমরা তাহলে নাইট্রেশন দেখলাম, এরপরে দেখলাম ফ্রেডক্রাফট অ্যালকাইলেশন, এরপরে দেখলাম ফ্রেডক্রাফট অ্যাসাইলেশন। এখন যদি আমরা আসি যে হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হ্যালাইড মূলক সংযোজন করা। সেক্ষেত্রেও কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত হয়, অ্যালুমিনিয়াম অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত করতে হয়।
এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যালাইড মূলক, ক্লোরাইড মূলক বা আয়োডাইড মূলক ইত্যাদি ইত্যাদি সংযোগ বিক্রিয়া। তাহলে এখানে সেই প্রথম ধাপে আমরা কি কাজ করবো? প্রথম ধাপে যে কাজটা করবো যে ক্লোরিনের ভিতরে যে দহন থাকে এটাকে Cl3 এর সঙ্গে বিক্রিয়া করে একটা পরমাণু পজিটিভ হয়ে যাবে, আরেকটা পরমাণু নেগেটিভ হওয়ার কারণে AlCl4-। এই কিন্তু অলরেডি আমার ইলেকট্রোফিলিক তৈরি হয়ে যাবে। আমরা প্রথম কাজ যেটা করতে হবে, অ্যারোমেটিক যৌগে যদি আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখাতে চাই, প্রথম কাজ হবে আমার ইলেকট্রোফাইল তৈরি করা। আমরা কিন্তু সেটাই করতেছি, প্রতিটা ধাপে কিন্তু প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে কি ইলেকট্রোফাইল তৈরি করছি। এই ইলেকট্রোফাইল এবার বেঞ্জিন চক্রের নিউক্লিয়াসকে আক্রমণ করছে। এখন তার যেহেতু পাই বন্ধন আছে, সংশ্লিষ্ট পাই ইলেকট্রন আছে, এই যে পাই ইলেকট্রনের সঙ্গে সে যেহেতু সে পজিটিভ, সেই ইলেকট্রনের সঙ্গে সে একটা অস্থায়ী বন্ধন তৈরি করছে, ফলে একটা অস্থায়ী যৌগ অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। এখন একই দেখা যাচ্ছে খুব সহজে, যেখানে নাইট্রোজেন মূলক ছিল সেখানে ক্লোরিন মূলক, যেখানে মিথাইল মূলক ছিল সেখানে ক্লোরিন মূলক, যেখানে অ্যাসিড মূলক ছিল সেখানে ক্লোরিন মূলক। অর্থাৎ এই চেঞ্জটা কিন্তু একই জায়গায়, শুধু আমরা শুধু মূলকগুলো চেঞ্জ করতেছি, কিন্তু ধাপগুলো কিন্তু সেম আছে, ধাপগুলো কিন্তু একই আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা একটা যদি স্পষ্ট বুঝতে পারি, তিনটা ধাপ যদি বুঝতে পারি, তাহলে নাইট্রেশন, হ্যালোজেনেশন, সালফোনেশন, তারপরে অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন সবগুলোই কিন্তু আমরা করতে পারি, আমাদের দ্বারা সম্ভব। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, একটু আলোচনা আমাদের দরকার, সেটা হচ্ছে যে অর্থপ্যারা নির্দেশক। আমরা জানি যে বেঞ্জিন পার্শ্ব শিকল, বেঞ্জিন মূলকে যে পার্শ্ব শিকল থাকে, এই পার্শ্ব শিকল সাধারণত অর্থপ্যারা এবং মেটা নির্দেশক হয়ে থাকে। তো আমরা এই আলোচনাটা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আল্লাহ যদি সুস্থ রাখে। সবার প্রতি শুভকামনা। আমরা আবারও বলি যে কেমিস্ট্রি অনেকে মনে করে জৈব যৌগ খুব ইজি, কঠিন, এর অনেক কিছু, কিন্তু আসলে অর্গানিক কেমিস্ট্রি খুবই ইজি যদি আমরা বুঝতে পারি। আমরা নামকরণটা আমাদের করানো, নামকরণটা করবো ইনশাল্লাহ। যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জৈব যৌগ হচ্ছে একটা ইজি একটা সাবজেক্ট। আমরা বুঝতে পারি এটা খুব ইজি, এর বিক্রিয়াগুলোর রিয়াকশানগুলো, মেকানিজমগুলো সব সেম একটা রুলস মেনে হয়। এই জন্য ভয় পাওয়ার কিছু না, এগুলো খুব ইজি। আমরা ধারাবাহিকভাবে 4-5টা ক্লাস আমরা নিয়েছি, আমরা আগামীতে আরও যাবো, অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে যেটা করা হলো, আমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করি, বাসাতে প্র্যাকটিস করি, দেখি, তাহলে কিন্তু আমরা সহজেই পারবো, আমাদের দ্বারা সম্ভব। এবং একটা জিনিস হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আমাদের করাও দরকার। তার কারণ হচ্ছে সেকেন্ড পার্টে যেমন প্রশ্ন আসে, কমপক্ষে 2টা 3টাও থাকে। এরপরে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন থাকে। এরপরে যে এমসিকিউতে আমাদের অনেক প্রশ্ন থাকে। আমরা যদি কেমিস্ট্রিতে A+ পেতে চাই, তো A+ পাওয়ার জন্য আমাদের জৈব যৌগের কোনো অর্গানিক কম্পাউন্ডসের কোনো বিকল্প। অনেক স্টুডেন্ট আছে যারা জৈব করতে চায় না, যারা A+ পেতে চায় না, অন্যভাবে A+ পেতে চায়, সেটা লাকি হতেই পারে, কিন্তু না পড়ে পাওয়াটা কঠিন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাতে আগামীতে এটা প্র্যাকটিস করি, আগামী ক্লাসগুলো আমরা দেখার আমন্ত্রণ জানিয়ে সবার প্রতি শুভকামনা জানিয়ে আমরা ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার প্রতি সুস্বাস্থ্য রইল।